দেখো 100% কমন দেওয়া কিন্তু সম্ভব নয়, তবে বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার সামনে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। তার সাজেশন তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি। পিডিএফ আসতে দেরি রয়েছে, অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তবে দেখো, এই সাজেশন তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্য ভালো থাকলে তোমরা এই লিমিটেড সাজেশন থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তবে অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েছো, তোমরা পরীক্ষায় অবশ্যই একটা হাই স্কোর করতে পারবে। যদি তোমাদের সিলেবাসের প্রত্যেক টপিক ভালো করে পড়া থাকে, রিভাইজ করা থাকে, সেভাবেই তোমরা প্রস্তুতিটা নিয়ে থাকো, অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। অন্যদিকে যারা আমাদের পেইড নোটস নিয়েছো এবং পেইড নোটসের A to Z ডিটেলস পড়ে ফেলেছো, তোমরাও কিন্তু পরীক্ষায় যথেষ্ট স্কোর করতে পারবে। সেই সঙ্গে যারা পড়োনি, সিলেবাস কী সেটাও জানো না, কোনো কারণবশত সেমিস্টারে পড়াশোনা হয়নি, তোমাদের জন্য এই সাজেশন। তবে ভাগ্য ভালো থাকলে কমন পাবে, না থাকলে কিছু করার নাই। শুরু করছে আমাদের আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। মেজর 5 হিস্ট্রির সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখান থেকে আমাদের পড়তে হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ। তোমরা সবাই জানো ফোর্থ সেমিস্টারে আমাদের মেজরের 5 এবং 6 দুটো পেপার পড়তে হয়। মেজর 5-এর সাজেশন আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। মেজর 6 সাজেশন আসবে কি আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ একটাই, আমরা পেইড নোটস যখন কোনো সাবজেক্টে তৈরি করি সেই সাবজেক্টের কিন্তু সাজেশন তৈরি করি না, সেটা তোমরা জানো কেন। আর এত বড় সিলেবাস থেকে সাজেশন তৈরি করাও কিন্তু কষ্টকর একটা ব্যাপার। আর তোমরা কি করেছো এত সেমিস্টারে বা এত দিন সেটা আমি বলবো না, যে কয়েকটা দিন রয়েছে একটু পরিশ্রম করো যাতে করে সেমিস্টারটা কোনো রকমের টপকাতে পারো যারা পড়াশোনা করোনি। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই, যারা হিস্ট্রি নিয়ে পড়ছো বিশেষ করে হিস্ট্রি নিয়ে যারা পড়ছো, তোমরা পরের সেমিস্টার থেকে একটু কনসেপচুয়াল পড়ার চেষ্টা করবে। আমাদের কাছে নোট না নিতেও পারো, অন্য জায়গায় নাও যেখানে তোমাদের বুঝতে সুবিধা, যে জায়গাটা তোমাদের ট্রাস্টেড মনে হয় সেই জায়গা থেকে নোট নাও। নোট নিলে কিন্তু পড়ার জন্য আগ্রহী নিজেকে ফিল করা হয়, তো পড়ার জন্য আগ্রহী হবে দেখবে। আর যদি নোট নেওয়ারও সামর্থ্য না থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারো। যাদের অসুবিধা তাদেরকে তো একটা সারপত্র দিয়েই নোটপত্র প্রদান করা হয়। এবং তোমরা নোট না নিলেও সেমিস্টারের শুরু থেকে সিলেবাসের টপিক ধরে ধরে পড়ার চেষ্টা করবে। এই টপিক ধরে ধরে পড়লে কিন্তু এই পরীক্ষার সামনে তোমাদের এই সমস্ত সমস্যাগুলো হবে না। তো যাই হোক, বেশি কিছু বলছি না, সাজেশনের জন্য এসেছো, সাজেশনটা দেখে রাখো। ইউনিট 1 and 2 থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে, আর প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনই অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে বাংলা ভার্সনটা আলোচনা করবো, ইংলিশ ভার্সন তোমরা পরে দেখতে পারবে। এই পিডিএফই রয়েছে, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো। 1857 সালের বিদ্রোহ পরবর্তী পরিবর্তন, যে সমস্ত প্রশ্ন আমাদের এখান থেকে পড়তে হচ্ছে। 1857 সালের বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটে। 1858 সালে ভারত শাসন আইন কীভাবে ব্রিটিশ শাসনের চরিত্রকে পরিবর্তন করেছিল তা ব্যাখ্যা করো। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা কীভাবে ভারতীয় সেনাবাহিনীর কাঠামোতে পরিবর্তন আনে। 1857 সালের বিদ্রোহ পরবর্তী সাংবিধানিক পরিবর্তনগুলো তাদের তাৎপর্য ব্যাখ্যা করো। এই দুটো অধ্যায় থেকে এই 4টা প্রশ্ন ভালো করে পড়ো। নেক্সট তৃতীয় অধ্যায়, একটু বড় অধ্যায়, এখান থেকে পড়তে হবে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাস চর্চার বিভিন্ন প্রবণতা। প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তবে কিছু কিছু প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোই আমি মার্ক করছি। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি ও তাৎপর্য, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের প্রকৃতি ও তার প্রভাব, প্রশ্নাবলী প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, কিছু প্রশ্ন মার্ক করে দিলাম, সেগুলো পড়বে। চ্যাপ্টার 3, 4, 5 একসাথেই রাখা আছে, একটু দেখে রাখো। ভারতীয় অর্থনীতি, আচ্ছা চ্যাপ্টার বাদ দাও, জাস্ট প্রশ্নাবলী দেখো। ভারতের উপনিবেশিক অর্থনীতির পরিপ্রেক্ষিতে সম্পদের অবসারণ নীতির কারণ ও প্রভাব। তারপরে হচ্ছে ঔপনিবেশিক ভারতের, আচ্ছা এগুলো একটু দেখে রাখি, আমি ওই গুরুত্বপূর্ণগুলো মার্ক করছি। নিচে আসলে তোমরা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে এগুলো প্রশ্ন দেখে রাখবে। আমরা নিচে পরের অধ্যায়ে প্রবেশ করব। এখান থেকে এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের অংশগ্রহণের রূপ ও তাৎপর্য, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেই সঙ্গে এখানে আমি কি মার্ক করব, একটু এটা পড়ে রাখো, বাকিগুলো দেখে রাখবে টাইম পাইলে। গান্ধী যুগ এখান থেকে দেখতে পাচ্ছ, আর মহাত্মা গান্ধীর আগমনের রাজনৈতিক প্রেক্ষাপট একটু দেখে রাখবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটাই, একটু ভালো করে দেখে রাখবে। তাছাড়া খেলাফত ও অসহযোগ আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট, কেউ কি পড়লো না পড়লো জানি না, এই প্রশ্নটাকে বাদ দেবে না। খেলাফত ও অসহযোগ আন্দোলনের কারণ, প্রকৃতি ও পরিণাম, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বাকিগুলো দেখে রাখবে। পরের অধ্যায়গুলোতে প্রবেশ করব। এখানে দেখতেই পাচ্ছ সব প্রশ্ন রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট নব হিন্দু আন্দোলন বলতে কী বোঝো, 3 মার্কের জন্য প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, আর্য সমাজের উদ্দেশ্য, কার্যাবলীর তুলনামূলক আলোচনা। উদ্দেশ্যটা আলাদাভাবে পড়বে, একটু এদের পার্থক্যটা আলাদাভাবে পড়ে রাখবে।
নিচে আসবো, পরবর্তীগুলো দেখতে পাচ্ছ মুসলিম সম্প্রদায়ের বা সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য ও আলিগড় আন্দোলনের গুরুত্ব। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আলিগড় আন্দোলন থেকে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। তোমরা অনেকেই হয়তো ভিডিও ছেড়ে চলে গিয়েছো, যদি 5-7 মিনিট দিতে না পারো তাহলে কিছু করার নেই। উত্তাল 40-এর দশক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতির রূপান্তর ও কংগ্রেসের ভূমিকা। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠনের পটভূমি একটা মোস্ট ইম্পর্টেন্ট। এই 6 নাম্বার যে অধ্যায়টায় আছে বা এখানে যাই লেখা থাকুক, ডাজ নট ম্যাটার, তোমরা এই 3টা প্রশ্ন এখান থেকে ভালো করে পড়বে। 1946 সালের নৌবিদ্রোহের কারণ, প্রকৃত রাজনৈতিক প্রভাব, মোস্ট 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 ইম্পর্টেন্ট। পরীক্ষা না আসবে সেটা কোনো কারণবশত নাও আসতে পারে, কিন্তু প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে রইল স্বাধীনতার পথে, এগুলো এখান থেকে একটু দেখে রাখবে। তাহলে যে সমস্ত প্রশ্ন হাতে গোনা যদি 4-5টা বলি ভিডিওটির শেষে, এই প্রশ্নটা এখানে 3টা প্রশ্ন একটু ভালো করে পড়ে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতির রূপান্তর ও কংগ্রেসের ভূমিকা, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠনের পটভূমি, তারপরে নৌবিদ্রোহটা দেখে রাখবে, 3খানা এখান থেকে হয়ে গেল। আর এই যে আলিগড় আন্দোলনটা দেখতে পাচ্ছ, মুসলিম সংস্কার, এটা একটু দেখে রাখবে। আর ইয়ার এত জোরে কেউ গাড়ি চালায় নাকি রে? যাই হোক, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর যেগুলো উপরে বললাম একটু পড়ে রাখবে, ঠিক আছে। আর এই হচ্ছে সাজেশন, মিলতে হয় পরে কোনো সাজেশনমূলক ক্লাসে।